আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। দীর্ঘ দেড় শতকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে মাননীয় স্পিকার। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও
ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি। মাননীয় স্পিকার, 1. সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 2. সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 5. বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা।
বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, আট, 9, 5, 8, 9, 8 তো ঠিক আছে, 8 আছে, ঠিক আছে। এই তো 9 তো প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা, আর্থিক খাতে, সরি। 5-এর পরে বিনিয়ন্ত্রণের পরে 6 হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। 7, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। 9, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ, কার্যকর করে তোলা। মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যে সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা। 4, পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি, পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র,
মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি আমি, 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থবছরে তা 4.22% এবং 24-25 অর্থবছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয়ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনো তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থবছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে। 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থবছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 18.3% থেকে অনেক কমে 2024-25 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশের সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মাননীয় স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-06 সালে
2005-06 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্ব ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। দুই 2005-06 সালে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়। অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, LNG ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদ হারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হল বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সে কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে
আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2%, জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, restoration and reconstruction for acceleration strategy কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করায় আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ ক্ষেত্রে
খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন, পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনঃমূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংকসমূহের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।